বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া টাকার খোঁজে ইডি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা, ভারত আন্তরিক না হলে কেবল ইন্টারপোলের রেড নোটিসে কাজ হবে না। মাদক সম্রাট থেকে ত্রাসের গডফাদার শম্ভু, সম্পদ বেড়েছে ২৬ গুণ। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি সাবরি আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা আর অনুপ্রবেশকারীদের খোঁজে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এই অভিযান চালানো হয়। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা সহ প্রভাবশালী অনেকেই বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকায় বহাল তবিয়তেই আছেন তারা। ভারত আন্তরিক না হলে শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, এমন মত দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন গুরুতর অপরাধে পলাতক দেখিয়ে যাদের নামে এখনও এই সংস্থার রেড নোটিশ ঝুলছে তা আইনিভাবে সংশোধনের সুযোগ রয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর সদস্য ১৯৬টি রাষ্ট্র। আর রেড নোটিশ হল আন্তঃরাষ্ট্র অপরাধীদের আটকের সহায়তা চেয়ে সর্বোচ্চ ওয়ারেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির কথা বলেন রবিবার। তারপরই বুধবার রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরের চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এর আগে অক্টোবরে শেখ হাসিনাকে গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে, এর আগেও ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত 17 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। কিন্তু শেখ হাসিনাকে কি রেড নোটিশের মাধ্যমে ফেরত আনা সম্ভব? সদস্য দেশগুলো বাধ্য নয় রেড নোটিশের প্রেক্ষিতেই তাকে অ্যারেস্ট করা। এখন এক হলো যে সেই দেশের সদস্য থাকতে হবে ভারতের, আর দ্বিতীয় হলো যে বন্দি বিনিময় চুক্তির যে আছে দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি, সেটা কার্যকরেও দুই দেশের সমান সদিচ্ছা থাকতে হবে। শুধুমাত্র তখনই সম্ভব তাকে ফিরিয়ে আনা। এটা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা মাত্র হোস্ট কান্ট্রি তাকে চাচ্ছে। ইন্টারপোলের ওয়েবসাইটে মোট 64 বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যার মধ্যে বিএনপি নেতা মৃত হারিস চৌধুরীর নামও এখনও এই তালিকাভুক্ত। আছে আরও অনেকের নাম। এই রেড নোটিশ জারি করা হয়েছে যার নামে, সেরকম কেউ যদি মারা যান তো সেটা নিশ্চিত হওয়ার একটা বিষয় আছে। যে সম্ভবত পুলিশ সদর দপ্তর এখনও নিশ্চিত হতে পারছে না যে তিনি কিনা যিনি মারা গেছেন। সেটা নিশ্চিত হলেই কেবল সম্ভব তাদেরকে জানিয়ে দেওয়া যে এটা আর দরকার নেই। এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে কি করবে সংস্থাটি? যে নামগুলো দেওয়া হয় প্রতি 5 বছর পর পর তারা জানতে চায় যে তারা এখানে কি এটা রাখার প্রয়োজন আছে কি নেই। যে হোস্ট কান্ট্রি যদি বলে যে হ্যাঁ এটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা সেটা কন্টিনিউ করে। ইন্টারপোল যদি শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত রেড নোটিশ জারিতে রাজি হয়, তাহলে এই তালিকায় প্রকাশ পাবে তার নাম, পরিচিতি, অপরাধের ধরন ও ছবি। মনিটর করবে ফ্রান্সে ইন্টারপোল সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি জায়গা দখল করে বাড়ি, স্বগোত্রীয়দের জায়গা দখল করে পুকুর, দখল করেছে ইটভাটার জায়গাও। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন বরগুনার সব কিছুর হর্তাকর্তা। ছেলে সুনাম দেবনাথকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন মাদক বাণিজ্য, কায়েম করেন ত্রাসের রাজত্ব। নির্বাচনী হলফনামাতেই 16 বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে 26 গুণ। প্রতিনিধি জয়দেব রায়কে সাথে নিয়ে বরগুনা ঘুরে এসে জানাচ্ছেন আলী আহমেদ, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক।
শিল্প কারখানা দালান কোটার চাকচিক্য না থাকলেও শান্তির জনপদ ছিল দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা। গত ১৬ বছর সেই শান্ত জনপদে অশান্তির ছায়া হয়ে কালো মেঘে ঢেকে দেয় বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শহরের পশ্চিম বরগুনা এলাকায় উপজেলা পরিষদের নাকের ডগায় তাদেরই ৪৫ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করে শম্ভু। তিনি যখন এই বরগুনাতে থাকতেন, এই বাসভবনেই থাকতেন। এটিও আসলে তার দখল করা জায়গা বলে অভিযোগ রয়েছে। শুধুমাত্র তার এই বাসভবনই নয়, আরও অনেক জায়গা জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা পরিষদের যে জমি, এখানে উনি কিছু অংশ দখল করে পুকুর ভরাট করে বাড়ি করেছেন। আমরা আমাদের জায়গা পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বাড়ির পাশেই হিন্দুদের সম্পত্তিও ছাড় দেয়নি সে। আমি সরকারি খাজনা দিই, তাহলে আমার নামে তাহলে থাকা সত্ত্বেও আমি আমার এই জায়গার ফয়সালা পাইনি। এও কয় যেন এমন কিছু হয়ে যাইবে, জেলে পৌঁছে যাবি তোরা। একটু এগোতেই লাকুরতলা মহাসড়কে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জায়গা নেয়ার অভিযোগও রয়েছে শম্ভুর বিরুদ্ধে। আর সদর উপজেলার গৌরীচন্না ভূতমারা এলাকায় একজনের ইটভাটার ১৫ একর জায়গা দখল করে শম্ভু। এছাড়া তালতলী উপজেলার ফকিরহাটে ৩ একর জমি নামমাত্র মূল্যে জোর করে নেয়া, একই উপজেলার বড় অঙ্কজান পাড়ায় ৫ একর জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে। বরগুনার সবকিছুতে প্রভাব বিস্তার করতেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অভিযোগ ছিল নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের। কাবিখা কাবিটা থেকেও ভাগ নিত শম্ভু। রামরাজত্ব কায়েম করিয়া এই আমাদের বর্ণার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যে বরাদ্দ সব কিছু টাকা পয়সা লুটপাট করা তারা নিয়ে গেছে। সে কিন্তু উন্নয়ন করেছে কার? তার ব্যক্তি কেন্দ্রিক। এলাকায় তার ছেলে সুনাম দেবনাথও গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। আলোচিত নয়ন বন্ড সহ কিশোর গ্যাং ও মাদকের মূল হোতা বলে পরিচিত ছিল সুনাম। নয়ন বন্ডের গ্যাং হত্যা করে রিফাত শরীফকে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখনও কারাগারে রিফাতের স্ত্রী মিন্নি। এই সুনাম দেবনাথ আমাদের ফ্যান্সিডের বলেন, ইয়াবা বলেন, এই ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বরগুনাতে ১ নম্বর ডিলার যদি জানতাম সেটা সুনাম দেবনাথ। আমি আপনার কিছু তথ্য দিই, এই বরগুনাতে নয়নবন তৈরি হয়েছিল, এই নয়নবন তৈরি করছে এই সুনাম দেবনাথ। প্রভাব বিস্তার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সম্পদ গড়েছে। এবার সে থাকতেন কে ওনারা? ওর ফ্যামিলি থাকতো। অভিযোগ আছে ভারতে রয়েছে তার বিপুল সম্পদ। ২০০৮ সালে দাখিল করা হলফনামায় আইন পেশায় আয় দেখানো হয় ২,১০,০০০ টাকা। ২০১৪ সালে ২৪,৮১,০০০ আর ২০১৮ সালে পেশা দেখানো হয় ব্যবসা, আয় ৫৫,৩৮,০০০ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখান ৩,৩০,০০,০০০ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৬৭,৪৭,০০০ টাকা। স্ত্রীর নামে ব্যাংকে আছে ১৫,৮৩,০০০ টাকা। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা শম্ভুকে ১১ নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলী আহমেদ, ২১ টেলিভিশন, বরগুনা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। রংপুরে আমনের বাম্পার ফলন, সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাত ৯:৩০টার দিকে শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি চৌরাস্তায় তানভীরকে কুপিয়ে আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়িভুড়ি বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। ঘাতকদের গ্রেফতারে চলছে অভিযান। রংপুরে এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। নানা প্রতিকূলতা কাটিয়ে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে গত মৌসুমের চেয়ে এবার ফলন ১০ থেকে ১২% বেশি হবে। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা প্রায় ৩.৫ লাখ মেট্রিক টন চাল। আবু হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার ক্ষেত রংপুরের মাঠে মাঠে
দোল খাচ্ছে সোনালী ধান। পাকা আমন ধান মাঠ থেকে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। চাষিরা বলছেন এবার আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো। এছাড়া পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কমেছে সেচ খরচও। ধানের এবার আল্লাহর রহমত বাম্পার ফলন, ধান পোষাইবে ভালো। আসলে এবছর যে হারে ফলন হয়েছে আর কি, ধানের দাম যে সাধারণ কৃষক আমরা যে জমি চাষাবাদ করি তাতে করে ডিজেলের দাম বেশি, সার কীটনাশকের দাম বেশি। সরকারের ঘরে আমরা দিতে পারলে আমাদের আরো লাভ হইতো, কিন্তু সরকার তো আমাদের কারও দেয়নি। জেলায় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,66,723 হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 250 হেক্টর জমিতে বেশি আমনের আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে এবছর চাল পাওয়া যাবে 6 লাখ টনের বেশি। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কিছু বেশি আবাদ হয়েছে। ইতিমধ্যে আগাম ধান কর্তন শুরু হয়েছে। গত মৌসুমেও আমন ধানের বাম্পার ফলন হয়েছিল। সে বছর চাল উৎপাদন হয়েছিল 5,95,960 টন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ছিল 3,40,000 টন চাল। চলতি বছরও রংপুর জেলায় 3.5 লাখ টনের বেশি চাল উদ্বৃত্ত থাকবে বলেও জানায় কৃষি বিভাগ। একটি নির্দিষ্ট সময় পর পর এবছর বৃষ্টিপাত হয়েছে। সেচ কাজে রূপা আমনে খুবই কম পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। তবে কৃষকরা বলছেন ভালো ফলনের পরও খাদ্য বিভাগ সরাসরি তাদের কাছ থেকে ধান না কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত আলী বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, শুভ সকাল। ধান ক্ষেতের মনোরম দৃশ্য কেমন উপভোগ করছেন? আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো যে খাদ্য বিভাগ আসলে প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেন সংগ্রহ করতে পারছে না, বাধা কোথায়? ধন্যবাদ সাব্বির, আপনাকে ধন্যবাদ। শস্য ভাণ্ডার বলে খ্যাত রংপুরের এবার স্মরণকালের মধ্যে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখছেন যে পিছনে দিগন্ত জোড়া সোনালি আমন ধান জল করে জ্বলছে। এখানে পাশেই ধান কাটাও শুরু হয়েছে। এবার যে ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,66,632 মেট্রিক টন, তার থেকে আরও বেশি ধান চাষাবাদ করা হয়েছে। ফলনও এবার হয়েছে বাম্পার। এবার প্রায় 6 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। অন্যদিকে রংপুরের চাহিদা মাত্র 2.5 লাখ টন, বাকি 3.5 লাখ টন মেট্রিক টন চাল দেশের অন্য জেলা চাহিদা মেটাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 35% ধান কাটা হয়েছে, এখন মাড়াইও কাজ চলছে। তবে কৃষকরা যেটা বলছেন যে ধান কাটা শ্রমিকের একটু সংকট আছে। শ্রমিকদের ধান কাটতে তারা অনেক বেশিটা চাচ্ছেন, ধান কাটা শ্রমিকদের মজুরিটা বেশি হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কৃষকদের মধ্যে যে হতাশা, ধান কাটার পরেও তাদের মধ্যে যে হতাশা, কৃষকরা বলছেন যে তারা ধান চাষ করলেও তাদের ধান কিন্তু খাদ্য বিভাগ কেনে না। খাদ্য বিভাগ ধান না কিনে তারা চাল কিনতেই বেশি পছন্দ করে এবং তারা কেনেও তাই। এবং কৃষকদের কাছ থেকে গত বছর কৃষকদের কাছ থেকে রংপুর জেলায় মাত্র 566 মেট্রিক টন ধান কেনা হয়েছে, অথচ টার্গেট ছিল 50,000 টনেরও বেশি। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কৃষকরা যে কথাটা বলছেন যে যদি খাদ্য বিভাগ সরাসরি কৃষকদের কাছে ধান কিনতো তাহলে কৃষকরা উপকৃত হতো। কারণ এবার কৃষকরা বলছেন যে এবার ফলন যেভাবে হয়েছে এবার খরচ। তবে একটা জিনিস যে কৃষি বিভাগ বলছে যে ফলন ভালো হয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সহকর্মী লিয়াকত আলী বাদল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। আশা করি খাদ্য বিভাগ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবেন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া টাকার খোঁজে ইডি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান।
হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা, ভারত আন্তরিক না হলে কেবল ইন্টারপোলের রেড নোটিশ কাজ হবে না। মাদক সম্রাট থেকে ত্রাসের গডফাদার শম্ভু, সম্পদ বেড়েছে 26 গুণ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।